গ্রাম বাংলার থেকে যারা প্রথমবার কলকাতায় আসেন বা অনেক দূর রাস্তা থেকে যারা প্রথমবার কলকাতায় এসে নামেন, তাদের সাথেও অনেক সময় এরকম ভারী ব্যাগ থাকে। এইবার যেহেতু আমি ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, তারপরে আমার নিজের শ্বশুরবাড়িতেও কাজ ছিল, যদিও দীপ একটা ব্যাগ দিয়ে গেছে, মানে একটা ট্রলিতে করে জিনিস কিছু পৌঁছে গেছিলো, তবুও বেশ অনেক জিনিস জমা হয়ে গেছিলো। কেননা আসার সময় অনেক জিনিসই জমা হয়ে যায়, যেগুলো শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি থেকে আমার মা বা আমার শ্বশুরমশাই দেন। তাই ব্যাগ ভারী হয়ে গেলে কিভাবে আমরা হাওড়া থেকে আসি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমনিতে আমাদের কাছে লাগেজ যদি কম থাকে তাহলে স্বাভাবিকভাবেই আমরা মেট্রোতে করেই চলে আসি। কেননা মেট্রোতে যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে ধর্মতলা এসে মেট্রো চেঞ্জ করে নিলেই যে লাইনেই আপনি যেতে চান, অরেঞ্জ, ইয়েলো, ব্লু, গ্রিন, সমস্ত লাইনেই আপনি যেতে পারবেন। কিন্তু যেহেতু আমাদের কাছে ব্যাগ বেশি ছিল আর আমাদের পৌঁছতে হবে তাড়াতাড়ি করে, বাচ্চাটাও খিদে পেয়ে গেছিলো, তাই আমরা কি করলাম, এইবারে আমরা ওলা উবের ধরেছিলাম। যারা ওলা উবের ধরবেন তাদের ক্ষেত্রেও একটা ব্যাপার থেকে যায়, খুঁজে পান না যে ওলা উবের কোথায় পাওয়া যায়, মানে গাড়িগুলো বুক করার পরে গাড়িগুলো কোথায় দাঁড়িয়ে থাকে, সেটাও আজকে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আরও একটা ওয়ে হচ্ছে বাসে করে যাওয়া, কিন্তু আমাদের যেহেতু ইচ্ছেটা এখনও ছোট এবং ভারী লাগেজ ছিল, বাস থেকে নামাটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। ছোট বাচ্চা নিয়ে আমার অন্তত নিজের পার্সোনালি ভীষণ অসুবিধা হয়, কেননা কলকাতার বাস থামলেও পুরোপুরি থামে না, স্লো করে। এই ভারী ব্যাগপত্র নিয়ে নামাটা একটু চাপ হয়ে দাঁড়ায়। কিন্তু আপনারা যদি 1 নম্বর প্ল্যাটফর্মের দিয়ে বেরিয়ে সাবওয়ে দিয়ে বেরিয়ে যান সোজা, তাহলে পেয়ে যাবেন বাস স্টপেজ। সেখানে কলকাতার সমস্ত রুটের বাস আপনারা খুব সহজে পেয়ে যাবেন। সেটা সাশ্রয়কারীও বটে, আবার আপনার সময়টা হয়তো বেশি লাগবে, আপনি খুব সহজে এই কাজটা করতে পারবেন। দ্বিতীয় অপশন হচ্ছে হাওড়া থেকে যাওয়ার, সেটা হচ্ছে এখানে যে প্রিপেড ট্যাক্সিগুলোর লাইন থাকে সেটা, কিন্তু সেই লাইন অনেক সময় দীর্ঘ হয়, তাই আমরা সেদিকেও এবারে গেলাম না। কিন্তু সেটাতেও আপনারা আসতে পারেন হাওড়া থেকে, যে কোনো কলকাতার যে কোনো প্রান্তের প্রিপেড ট্যাক্সির লাইন এই হাওড়া থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন। এইবার যাচ্ছি যেখানে ওলা উবের বুকিং করার পরে আপনারা পাবেন, এই রুট দিয়ে ঠিক হাওড়া প্ল্যাটফর্ম যেগুলো সেইগুলোর উল্টো দিকে গেলেই আপনারা দেখতে পাবেন এরকম সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, যেগুলো আমরা অনলাইন অ্যাপ মানে ওলা, উবের, এইসব অ্যাপগুলোর থেকে গাড়ি বুকিং করি। সেইখানে আপনাকে গিয়ে পরে ফোন করতে হবে, যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে, আর তারপর সেই গাড়ির নাম্বার খুঁজে বের করে, আর সেই ড্রাইভারও যথেষ্ট সহযোগিতা করেন। সেখানে গিয়ে পরে আপনারা খুব সহজে গাড়িতে নিজেদের লাগেজ রেখে কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে যেতে পারবেন। দেখুন আমরা পৌঁছেই গেছি, আর এটার জায়গাটা একেবারে উল্টো দিকে কিন্তু গঙ্গাটা আছে, দেখতেও কিন্তু জায়গাটা দুর্দান্ত। খুঁজে পেতে অসুবিধে কিছুই নেই, জাস্ট প্ল্যাটফর্মের উল্টো দিকে, মানে রাস্তাটা ক্রস করলেই কিন্তু আমরা ওইখানে পৌঁছে যেতে পারবো। এটা হচ্ছে আরেকটা রুট। আর আপনাদের এর আগেই আমি বললাম যে ধর্মতলা থেকে ভেঙে কিভাবে আসা যায়। আরও একটা রুট হচ্ছে সাঁতরাগাছি থেকে, আপনারা যদি সাঁতরাগাছি স্টপেজে নেমে যান, সেই সাঁতরাগাছি স্টপেজ থেকে আপনারা বাসে করে পৌঁছে যেতে পারবেন এক্সাইড। সেখানে ধর্মতলার যে কোনো বাসে থেকে নেমে বা অন্য বাস চেঞ্জ করেও আপনারা কলকাতার যে কোনো প্রান্তে যেতে পারবেন। আরও একটা হচ্ছে আপনাকে রবীন্দ্র সদনে মেট্রোতে চেপেও কিন্তু কলকাতার যে কোনো প্রান্তে আপনারা মেট্রোতে যেতে পারবেন। এই সমস্ত রুটগুলো দিয়ে যারা কলকাতায় আসছেন প্রথমবারের জন্য বা ভারী লাগেজ আছে, তারা খুব সহজে পৌঁছে যেতে পারবেন কলকাতার যে কোনো প্রান্তে। এইগুলোতে অনেকেরই কনফিউশন হয়, যখন আমরাও প্রথমবার কলকাতায় এসছি তখন আমাদেরও অনেক সময় এই কনফিউশনগুলো হয়েছে। এগুলো হেজিটেশন হয়, আর বুঝতে পারা যায় না যে কাকে জিজ্ঞেস করলে উপযুক্তভাবে ঠিকঠাক করে বুঝিয়ে দেবে। তাই আজকে আমি ভাবলাম যে এই আমরা যে কলকাতায় এলাম এবং কিভাবে আমরা বাড়ি এলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করি। আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন। চলুন, পৌঁছে গেছি। কি ব্যাগটা এরকমভাবে নিয়ে ঢুকছো, পুরো ক্লান্ত নাকি তুমি? চলুন, 1 মাস পরে, পুরোপুরি 1 মাস পরে আমি আর ইচ্ছে ঢুকলাম। ওর বাবা মাঝে এলাম, আমরা তো আসিনি।
আর এদিকে শুরু হয়েছে বৃষ্টি, আমার গাছগুলোর অবস্থা ভয়ানক। চলুন একবার জল দেবো ভালো করে, তারপর কিছু করব। সকাল থেকে একেবারে সেই বসে বসে আসছি, একেবারে চোখ মুখ বসে গেছে, আর কোনো রকম এনার্জি নেই। পরে আপনাদের সাথে আবার দেখা হবে। আমাদের পৈতে বাড়িতে যে গিফটগুলো পড়েছিল তার মধ্যে একটা পড়েছিল পেন্সিল বক্স। সেই পেন্সিল বক্সটি আমার যা ইচ্ছেকে দিয়েছে, সেটাই এখন খেলনা হিসেবে দেখলাম বাড়ি এসে খেলছে। আর ওকে একটু চিড়ে ভাজা আর ট্রেনে কিনেছিলাম সেটা, আর কল্যাণ দিয়েছিল আলুর চিপস, সেই দিয়ে বসিয়েছি। চলুন, প্রচুর কাজ আছে। বাড়ি এলেই তো হবে না, দীপ তো ঢুকে পড়েছে স্নানে। আর এই যে বাড়ি 1 মাস বন্ধ থেকেছে, বুঝতেই পারছেন একজন ছেলে থাকা বাড়িতে মানে মুশকিলের ব্যাপার। সব কিছু একেবারে লন্ডভন্ড হয়ে আছে, আর সব কিছুকে আবার ফিরে অ্যারেঞ্জ করতে হবে নিজের মতো করে। তার সাথে ব্যাগগুলো আছে, একটা ব্যাগ দীপ নিয়ে এসেছিলো, তার মধ্যেও জামা কাপড়গুলো ভরা। আরও যেগুলো আমি নিয়ে এলাম সেগুলো, মা কিছু কিছু সবজি টবজি দিয়েছে সেগুলো, আর ডিম আলু দীপ রেখে গেছিলো সেইগুলো। আর এখন একটু মুড়ি মাখবো ভাবছি। আর কল্যাণ মানে আমার বোনের হাজব্যান্ড দিয়েছিল চপ জিলিপি, সেইগুলো এখন কাজে লেগে যাবে। খানিকটা ব্যাগপত্র পরিষ্কার করে নিয়েছিলাম, কেননা যতটা পারলাম কাজ গুছিয়ে রাখলাম। দেখলাম চারদিক একেবারে কীরকম যেন হয়ে আছে। দীপ মাঝে এসেছিল, ও যতটা পারে এমনিতেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যতটা পেরেছে করেছে। কিন্তু তবুও বুঝতেই পাচ্ছেন একজন ছেলে এবং একজন মেয়ে মানে গৃহবধূ এবং একজন কর্তার মধ্যে কাজ করার ধরনের অনেক তফাৎ থাকে। আর আমাদের হয়তো সমস্ত কিছুগুলো পছন্দও হয় না, তাই যতটা পারলাম করে নিলাম। কেননা কাল আবার সকালেই অফিস আছে, ইচ্ছেও যদি পারে কালকে স্কুল যেতে তাহলে স্কুল পাঠাবো, কারণ অলরেডি 2 দিনের ওপর অ্যাবসেন্ট হয়ে গেছে। তারপর দেখলাম ফ্রিজে বেশ খানিকটা সবজি একেবারে কীরকম হয়ে গেছে, দীপ যাওয়ার আগে রেখে গেছিলো। সেই একটু পটল বরবটি আলু কেটে নিয়েছি, আর অল্প সয়াবিন দিয়ে একেবারে পাতলা একটা সবজি বানাবো। এই সবজিটা হয়ে গেলে ইচ্ছের জন্য অল্প এটাতেই ভেবেছি ফেনা ভাত আর একটু আলু সেদ্ধ বানাবো। ও বলেছে আজকে ওটাই খাবে। আর তারপর এই সবজিটার মধ্যে একেবারে অল্প ধনের গুঁড়ো, অল্প হলুদ, নুন, চিনি এইসব দিয়ে সবজিটা একেবারে শুকনো শুকনো করে নামাবো। রুটিটা আজকে দীপ বলেছে কিনেই নিয়ে চলে আসবে। প্রচুর ক্লান্তি লাগছিল এতটা আসার পর, যদিও বৃষ্টি পড়েছিল, খুব যে গরম ছিল সেটা নয়, এসেই একেবারে গরমটা পেলাম না, এটা একটা শান্তির কথা। আমাদের এই পুরুলিয়ার ব্লগগুলো যে আপনাদের এর মধ্যে দিয়েছি আমি, আপনারা যারা নতুন আমার চ্যানেলে দর্শক বন্ধু তাদেরকে বলবো আপনারা দেখে অবশ্যই জানাবেন যে পুরুলিয়ার ব্লগগুলো কেমন লাগলো। একেবারে অফবিট প্লেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এর আগে শীতে যখন গিয়েছিলাম তখনও কিছু পুরুলিয়ার ব্লগ দিয়েছিলাম। এইবার তো শুরু হবে কলকাতাতে আমাদের যে সব জীবনযাত্রা, কাল থেকে শুরু হবে সেই সবের ব্লগ। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর সেটা কারো কারো কাজেও লাগবে বলে আশা রাখছি। চলুন, আমার সবজি হয়ে গেছে, এবার বাকি অনেক কাজ পড়ে আছে। আজকের ব্লগটা আর দীর্ঘায়িত করব না, এখানেই ব্লগটাকে শেষ করব। সবজিটাকে রেখে নেব 2 ভাগে, তারপর ব্লগটাকে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। একটা লাইক করে যাবেন, আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগছে, আদৌ কোনো আজকের ব্লগটা কাজে লাগলো কিনা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। প্রচুর ক্লান্তি লাগছে, আর আজকে আর পারলাম না। ধন্যবাদ সাথে থাকা।